ইরান ব্যাপক সংখ্যক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল তেল আবিবে। আপনি ইসরায়েলি মিডিয়ার রিপোর্টিং এ দেখবেন। এবং জাস্ট ওই 12 দিনে আমেরিকান থার্ড মিসাইলের 25% কিন্তু শেষ হয়ে গিয়েছিল। সো খুব দ্রুত ইসরায়েলিরা এটা অনুধাবন করেছিল যে ইরানিয়ানরা খুব কুইকলি লার্ন করছিল অন দ্য গো যে কিভাবে তাদের এই সমস্ত মানে এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে ইরানি মিসাইলগুলা লক্ষ্য ভেদ করতে পারে। কয়েকটা দেশের রেজিম চেঞ্জ করার জন্য প্রাইম মিনিস্টার নেতানিয়াহু লিস্ট দিয়ে দিয়েছিল স্টেট ডিপার্টমেন্টে। ইরানকে এখন টেক ওভার করা যায়, then the whole Middle East is clear for the Israeli air force and everything, all the business activities. So আমেরিকার যে এখন পলিসি সিম্পল অ্যান্ড ভেরি ক্লিয়ার, এবং সেটা হচ্ছে যে ইরানকে আনকন্ডিশনাল দে হ্যাভ টু সাবমিসিভ টু আমেরিকা, তাদের গিভ আপ অল দ্য নিউক্লিয়ার ব্লাস্টিক অ্যাক্টিভিটিস। আমেরিকার সাথে ইরানের ডাইরেক্ট কোনো শত্রুতা নেই। ডিলটাই কি গুরুত্বপূর্ণ, নাকি আসলে নানা অনিশ্চয়তা কিংবা ধোঁয়াশার মধ্যে রেখে শেষ পর্যন্ত হামলাটি চালিয়ে ফেলা হবে? এটা সম্ভবত এটা হামলা করতেও পারে, তবে উনি ডিল, আমি একটা কথা বলি যে আপনার প্রশ্নের উত্তরে, আমেরিকার সাথে ইরানের ডাইরেক্ট কোনো শত্রুতা নেই। শত্রুতা আছে ইরানের ইসরায়েলের সাথে। এই যে রিজিম চেঞ্জের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল গত সপ্তাহ বা এক সপ্তাহ আগে, এই রিজিম চেঞ্জটা অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া, যেটা আপনারা যদি প্রফেসর মেশমেয়ারের ভিডিওগুলো দেখেন, দেখবেন যে কয়েকটা দেশের রিজিম চেঞ্জ করার জন্য প্রাইম মিনিস্টার নেতানিয়াহু লিস্ট দিয়ে দিয়েছিল স্টেট ডিপার্টমেন্টে। সেই লিস্টের মধ্যে ইরান একটা, বাকিগুলো চলে গেছে, লিবিয়া, সিরিয়া, ইরাক, এরা চলে গেছে। এখন শুধু ইরানটা বাকি আছে, এবং ইরান ইজ দি ফর্মিডেবল এনিমি অফ ইসরায়েল। আর আমরা যেহেতু জানি আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত গভীর, পলিটিক্যালি, ইকোনমিক্যালি সবকিছু গভীর, সেই জন্য ওনারা চেষ্টা করেছিলেন রিজিম চেঞ্জ করার একটা প্রক্রিয়া। সেই রিজিম চেঞ্জটা যখন সম্ভব হয়নি, আমি রিজিম চেঞ্জের প্লটও বলবো কিভাবে প্রত্যেকটা কান্ট্রিতে যেখানে রিজিম চেঞ্জ হয়েছে তার একটা প্লট আছে, সেই প্লটগুলো ফলো করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা সাকসেসফুল হয়নি। এখন এই প্রেশার দিয়ে যেহেতু রিজিম চেঞ্জ করা যায়নি, তখন আমেরিকা দেখলো যে আমেরিকার আক্রমণ করার হয়তো সম্ভাবনা ছিল, যে রিজিম চেঞ্জের শেষের দিকে এসে অস্ত্র ব্যবহার করে ক্ষমতাসীন সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তখন এটা অন্য একটা ট্যাকটিস, সেই ট্যাকটিস হলো প্রেশার ক্রিয়েট করা। সেই প্রেশার ক্রিয়েট করে, আপনি জানেন যে আমাদের দেশে গ্রাম অঞ্চলও হয়, আপনাকে যদি কাউকে যদি অপছন্দ করেন, আপনি যদি পাওয়ারফুল হন, যে কোনো একটা যুক্তি দিয়ে, আপনাকে ব্যাড নেম দিয়ে তারপরে আপনাকে অ্যাটাক করবে। সুতরাং ইরানকে এখন নিউক্লিয়ার, তাদের বললো যে সবকিছু ডেমোলিশ করে ফেলছে, এখন আবার তার সাথে অ্যাড করছে ব্যালিস্টিক মিসাইল, একটার পর একটা, একটার পর একটা অ্যাড করে আসছে। সুতরাং একটা তাকে সম্পূর্ণভাবে ইয়ে করতে চায় আর কি বলে, আপনাকে আত্মসমর্পণ করার মতো অবস্থা ইরানের। এবং এটা একটা প্রেশার ট্যাকটিক্স। প্রেশার যদি না হয়, কাজে না হয়, তাহলে ইরানকে অ্যাটাক করার সম্ভাবনা আছে। যদিও গালফ স্টেটগুলো অথবা সৌদি আরব, মিডল ইস্টের স্টেটগুলো চাচ্ছে না, কারণ যুদ্ধ হলে কিন্তু তাদেরও ক্ষতি হবে। মানে তাদের চাওয়ায় কি কিছু যায় আসে, কিংবা তারা কি চাওয়ার মতো কোনো পজিশনে আছে যে আমেরিকা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে মিডল ইস্টের এমন কোনো দেশ আছে সেখানে বাদ সাধতে পারে, তার আকাশ সীমা টিমা এইসব তো এখন গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ রণতরী যাচ্ছে, সেখানে আকাশ সীমার বিষয় আসবে না। তাদের এক্স্যাক্টলি আকাশের বিষয় আসবে না, কিন্তু এই যুদ্ধে তো তারা এফেক্টেড হবে। কারণ ইরাককে যদি অ্যাটাক করে, ইরাক সম্ভবত আপনার যে আলউইডের যে এয়ারবেসটা আছে, যেখানে 10,000 সৈন্য আছে, এছাড়া মিডল ইস্টের বিভিন্ন দেশে, জর্ডান, বাহরাইন, সৌদি আরবিয়া, বিভিন্ন জায়গায় বেশ টোটাল অ্যাবাউট 50,000 সোলজার আছে। সুতরাং ইরান ডেসপারেটলি তাদেরকে অ্যাটাক করলে, তারা ওইসব জায়গা তারা অ্যাটাক করবে। অ্যাটাক করলে শুধু আমেরিকান ঘাঁটিগুলা হবে না, অ্যাটাক করলে সেই দেশের ইকোনমি, সেই দেশের অনেক কিছু কিন্তু এটা ক্ষতি হতে পারে। সেই জন্য তাদের একটা ইন্টারেস্ট আছে। এখন আপনি যদি আমার ফ্রেন্ড হন, তাহলে তো আমার সুবিধাটা তো আপনি দেখবেন, রাইট? সেই হিসাবে আমি মনে করি যে এটা একটা বিরাট পদক্ষেপ উনি নিছেন, এবং উনি ওটা একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে। ভেনেজুয়েলাতে যেভাবে করা হয়েছিল সেভাবে হয়তো ইরান আরো অনেক বড় দেশ, জিওগ্রাফিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য ইরানকে ওইভাবে না করে এইভাবে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা আমার মনে হয়
আর আক্রমণ করলেও সামান্য কিছু ভাবে করবে, কিন্তু ইভেনচুয়ালি তাদের কাছে একটা ডিলে আসার চেষ্টা করবে, ওকে রাইট? ওকে কারণ আগে যে প্লটটা বলছিলি যে ইকোনমিক স্যাংশন হুম হুম দিয়ে আপনাকে দুর্বল করবে, দুর্বল করবার পর আপনার জনগণকে খেপিয়ে তুলবে, হুম হুম যেহেতু তার ইকোনমিকে খেপিয়ে তোলার পর তাদেরকে আন্দোলনে নামাবে, হুম আন্দোলনে নামায় তাদের মধ্যে এজেন্ট ঢুকাইয়ে এজেন্টকে দিয়ে সন্ত্রাস ক্রিয়েট করবে। হুম হুম যেমন ইরাকে 500-600 পুলিশ মারা গেছে, সন্ত্রাস ক্রিয়েট করে জিনিসটাকে কেওটিক সিচুয়েশন করবে, তখন আরো অস্ত্র দিয়ে আপনি স্টার্লিং থেকে শুরু করে আমরা সেই ইতিহাসে না গেলাম, সবকিছুই কিন্তু ব্যর্থ হয়ে গেছে বিকজ অফ দি স্ট্রং ইরানিয়ান। ওরা কিন্তু এটা নর্মাল গভর্নমেন্ট না, থিওক্রেটিক গভর্নমেন্ট, তাদের সাপোর্টার আছে, সাপোর্ট বেজ আছে। এখন এইভাবে চেষ্টা করা হচ্ছে ইসরায়েলের প্রেসারে। ওকে আমরা একটু আচ্ছা, শেখ আল মামুন আপনার কাছে শুনি। সেটি হলো যে একদিকে বলা হচ্ছে ডিল করা হবে, অন্যদিকে বলা হচ্ছে তাদের সঙ্গে সব সত্য মেনে যদি না আসে কোনো আলোচনাই হবে না। যে ধরনের আলোচনার পরিস্থিতিগুলো থাকে সেগুলো ক্যান্সেল করা হচ্ছে, বাতিল করা হচ্ছে, স্থগিত করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে কি চাইছেন? মানে আলোচনাটা কিভাবে হবে? একেবারে নিঃশর্ত এসে পায়া ধরে ক্ষমা চাও, তারপরে বলো যে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে আক্রমণ করো না, এবং তোমরা যা সত্য দিচ্ছ সবই মেনে নেব। এমন কোনো কন্ডিশন কি চাচ্ছেন তারা, নাকি কিভাবে আসলে এই ডিলটা করতে চাচ্ছেন? Thank you. Assalamu alaikum সবাইকে. Well, look, this is the last spot in the Middle Eastern countries. The একমাত্র ইরানকে এখন টেক ওভার করা যায়, then the whole Middle East is clear for the Israeli Air Force and everything, all the business activities. So আমেরিকার যে এখন policy is simple and very clear, এবং সেটা হচ্ছে যে ইরানকে unconditional, they have to submissive to America, that they give up all the nuclear ballistic activities, and then that's it. Then we'll have a better deal with the America. Then you could sell the oil, you could buy the materials and goods from the American Western countries. That's it. And Iran যদি কখনো ইসরায়েলের আর কখনো যদি থ্রেট না হয়, there is nothing else আমেরিকা এবং ইসরায়েল এক্সপেক্ট করে। That's the only thing. So ইসরায়েলের একমাত্র থ্রেট ইরান, সেটাকে এখন স্টপ করা, that's it. এবং এখন ট্রাম্প যেটা হচ্ছে, ট্রাম্প is under the influence, এবং নেতানিয়াহু যেটা প্ল্যান করছিল, যেটা বলছে পাটোয়ারি সাহেব, that's exactly right. ইরানকে শেষ করে দেওয়া, that's it, nothing else. Iran is the only threat in the Middle East. They're more মানে powerful কিভাবে than শেষ anybody করবে? else. প্রশ্নটা তো আপনি যেটা বলছেন এটা তো আমরা জানি যে ইরান একমাত্র থ্রেট, কিংবা ইরান একমাত্র নিয়ন্ত্রণের বাইরে আছেন। কিন্তু আপনি নিয়ন্ত্রণে আনবেন কিভাবে? আপনার ট্যাকটিক্সটা কি হতে পারে এক্ষেত্রে? একেবারে কি Well, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে অপসারণ, রিজিম চেঞ্জ, পারমাণবিক স্থাপনায় হামলা, নাকি হামলা বাদ দিয়ে তাদেরকে একটা চুক্তির আওতায় নিয়ে আসা, কি হতে পারে সেটা? Well, if they give up their nuclear activities and the missile activities, that's number one and two. And the third is, if they also want to, like the Madura type style, they want to remove the mullah, the community power, the undivided the power টা আছে, the political power, সেটাকে যদি remove করতে পারে, that would be another factor. But I'm not sure they will go up to that point. But definitely nuclear capabilities এবং missile capabilities completely be destroyed and investigated by the Western, especially United States. ওকে, আমি একটু ডক্টর নাজমুস সাকিব আপনার কাছে যাই। সেটি হলো, আমাদের আলোচনা শুনছিলেন, আপনি কতটা একমত হচ্ছেন, এবং দ্বিতীয় যে বিষয়টি জানতে চাই যে আসলে কি করতে যাচ্ছেন। মানে সেখানে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছেই। আমরা ইউএসএ রণতরী আব্রাহাম লিঙ্কন পাঠানোর পর প্রেসিডেন্ট এখন বলছেন আরো রণতরী যাচ্ছে, এবং এইগুলো পাঠানো কিন্তু অনেক বেশি খরচের বিষয় আছে। এটা অনেক বিষয় বিবেচনা করে পাঠাতে হচ্ছে। এবং যখন আন্দোলন চলেছে তখন এটি পাঠালে আমরা নয় বুঝতাম যে চূড়ান্ত আঘাত হানার একটি বিষয় ছিল। তখন আন্দোলন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। ইরানের ভাষায় ৬,০০০ মানুষ নিহত হয়েছে, কিন্তু আমেরিকার অনেক সংস্থা বলছে প্রায় ৩০,০০০ মানুষের মৃত্যু হয়েছে এই আন্দোলনে। যখন তুঙ্গে ছিল তখন না করে এখন এসে এই পরিস্থিতি তৈরি করার পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ধন্যবাদ। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, হচ্ছে ওই যে 12 ডেজ ওয়ারের টাইমটা নিয়ে আর কি। তো আপনি গুগল করলে এখন পেয়ে যাবেন, রিপোর্টিং আছে যে 12 ডেজের ওয়ার লাস্ট সামারে যেটা হলো, সেখানে কিন্তু ওয়ারটা থামানোর কারণ কিন্তু এটা না যে ইরান চাচ্ছিল সিজফায়ার। এই সিজফায়ারটা কিন্তু চেয়েছিল আসলে নেতানিয়াহু। কারণ হচ্ছে এই সমস্ত উপসাগরীয় দেশগুলো থেকে যে ইরানিয়ান মিসাইলগুলোকে টার্গেট করে ফেলে দেওয়া হচ্ছিল, তারপরও দেখা যাচ্ছিল যে শেষ 3 দিনে ইরান ব্যাপক সংখ্যক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল তেল আভিভে। আপনি ইসরায়েলি মিডিয়ার রিপোর্টিং এ দেখবেন
এবং জাস্ট ওই 12 দিনে আমেরিকান থার্ড মিসাইলের 25% কিন্তু শেষ হয়ে গিয়েছিল। সো খুব দ্রুত ইসরায়েলিরা এটা অনুধাবন করেছিল যে ইরানিয়ানরা খুব কুইকলি লার্ন করছিল অন দ্য গো যে কিভাবে তাদের এই সমস্ত মানে এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে ইরানি মিসাইলগুলা লক্ষ্য ভেদ করতে পারে। প্রথম দিকে তাদের পেলোড অনেক কম ছিল, পরের দিকে কিন্তু পেলোডও বেড়েছে এবং মুহুর্মুহুভাবে বিপর্যস্ত হয়েছে তেল আভিভের বিভিন্ন সেন্টার। সো সেই বাস্তবতাটা কিন্তু এখন একদমই চলে যায়নি। এবং এই দফায় যে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে প্রোটেস্টের একদম তুঙ্গে কেন অ্যাটাক না করে এখন করলো, আপনি জেরুজালেম পোস্টের একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখবেন যে জানুয়ারি 14 তারিখে নেতানিয়াহু কল করেছিলেন ট্রাম্পকে এগেইন এই কথা বলতে যে ইরানে এখন হামলা করা যাবে না, আইদার হোল্ড অফ অর পোস্টপোন। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যারা জেনারেলস আছেন তারা একটা ব্যাপার ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে ইরানে আপনার যে অবজেক্টিভ এবং আপনি যে স্টাইলে সচরাচর খেলেন অর্থাৎ মানে ডিপ্লয় করেন, এই দুইটার মধ্যে একটা গ্যাপ আছে। আপনার অবজেক্টিভ হচ্ছে রেজিম চেঞ্জ, আর আপনি যেভাবে নর্মালি অপারেট করেন সেটা হচ্ছে যে পিন প্রিক অপারেশন, অর্থাৎ আপনি একটা খুব কুইকলি একটা ব্লিটজক্রিগ স্টাইলে হয় গিয়ে কাউকে কিডন্যাপ করে নিয়ে আসলেন, না হলে একটা বাংকার বাস্টার মেরে আপনি ওখান থেকে চলে আসলেন। দুইটা কিন্তু একসাথে যাবে না। রেজিম চেঞ্জ করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ বুটস অন দ্য গ্রাউন্ড, যেটা আমরা ইরাক এবং আফগানিস্তানে দেখেছি। এবং একটা প্রলম্বিত যুদ্ধের পরেও আমেরিকা কিন্তু তার লক্ষ্য অর্জনে সমর্থন পুরোপুরি হয়নি, কিছুদিনের মধ্যেই ওইটা রিভার্সাল হয়েছে। সো সেই কারণে ওই প্রোটেস্ট যখন তুঙ্গে ছিল, এই দুটি মূল কারণে আমেরিকা ওই সময় হামলা করেনি। এবং ওই সময় যে প্রোটেস্ট চলছিল সেটার মধ্যে আমরা দেখেছি যে আমেরিকান এবং ইসরায়েলি অফিসিয়ালরা কিন্তু স্বীকার করেছেন যে তাদের এজেন্টরা যে এখানে যুক্ত ছিল। মাইক পম্পেও ফর এক্সাম্পল টুইট করে বলেছেন যে প্রোটেস্টারদের সাথে মোসাদ এজেন্টরা হাঁটছে। সো আমরা জানি যে ওখানে আসলে কি হচ্ছিল। এবং সেই সব কিছু সত্ত্বেও ওই প্রোটেস্টটাকে কিন্তু ইরানিয়ান গভর্নমেন্ট খুব কুইকলি দমন করে ফেলতে পেরেছিল। সো যখন প্রোটেস্টটাই দমন হয়ে গেল, তখন আসলে ওই যে ইচ্ছাটা ছিল রেজিম চেঞ্জের, যে প্রোটেস্টের কাঁধে বন্দুক রেখে রেজিম চেঞ্জ করবে, সেই এক্সকিউজটাও কিন্তু চলে গেল। সো এই সমস্ত কারণগুলো মিলিয়ে দেখলে আমরা বুঝতে পারি যে ওই সময় কেন হামলাটা করেনি। এখন যে কথাগুলো বলা হচ্ছে, এই যে ক্যারিয়ার গ্রুপ ওখানে গেছে এবং সমস্ত ক্যাপাবিলিটি যদি আবারও ওখানে নিয়ে যাওয়া হয়, দেখেন আগের যে ঘটনা ছিল, আগের যে স্ট্যাটাস কো ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়নি। ইরানিয়ান রেজিম ইজ ইনট্যাক্ট এবং এটা একটা রেভলিউশনারি রেজিম। এটার মিলিটারি প্যারালালি ডিভাইডেড, এটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পুরোপুরি লয়াল টু দ্য লিডার অ্যান্ড দি কনস্টিটিউশন। সো নাথিং হ্যাজ চেঞ্জড। এবং আগে যেভাবে ইসরায়েল পাউন্ডেড হচ্ছিল, এবারও কিন্তু সেটা করার সক্ষমতা ইরানের লোক পায়নি। উপরন্তু আমেরিকার অ্যালাইরা কিন্তু বলে দিয়েছে যে তারা এই ব্যাপারে খুব বেশি আগ্রহী না।